নন্দন চত্বরে কিছুদিন আগেই আয়োজিত হয়ে গেল একটি দুর্দান্ত বইমেলা। এই বইমেলাটি আমার খুবই প্রিয়, কারণ নন্দনের পরিবেশ এই বইমেলাকে একটা আলাদা মাত্রা দেয়। আর দ্বিতীয়ত, এই বইমেলায় অনেক ডিসকাউন্টে বেশ কিছু ভালো বই পাওয়া যায়। মোটামুটি সব পাবলিশাররাই এখানে আসেন। চলুন দেখানো যাক এই বইমেলার কিছু মুহূর্ত, আর তারপর শেয়ার করব এই বইমেলা থেকে আমি কি কি বই কিনলাম, আর এই মাসে বা কি কি বই আমি সংগ্রহ করেছি বাংলাদেশ থেকে এবং অনলাইন। তাহলে দেরি না করে শুরু করা যাক এই ছোট্ট ব্লগ। এই এন্ট্রি লেখা গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েছিলাম, আর তার আগে দেখে নিয়েছিলাম করুণা প্রকাশনীর স্টলটি। আরে, আগে যদি জানতাম যেখানে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করেছে, তাহলে হয়তো এই ঘাসে পা রাখতাম না। যাই হোক, প্রথমে ঢুকলাম অভিযানের স্টলে। অভিযানের স্টলে 25%, 30% ডিসকাউন্ট দিচ্ছিল। কাজে এখানে বেশ কিছু বই কিনলাম। এরপরেই ঢু মারলাম শব্দের স্টলে। শব্দতে খুব সুন্দর সুন্দর কয়েকটা বই ছিল, কিন্তু এর মধ্যে অনেকগুলোই আমার সংগ্রহ আগেই করা ছিল। তো এখানে আহ মহুয়া ঘোষের বইগুলো দেখলাম, নাড়াচাড়া করলাম, সবগুলোই আমার কেনা ছিল। তারপরে ভাষার থেকে একটি ক্লাসিক বই এবং শব্দেরই নতুন একটি বই এই স্টল থেকে কিনলাম। দেখলাম বিবি কুল্লু গ্র্যান্ডসন্স, জ্ঞান বিচিত্রা, প্যাপিরাস, অরণ্যমোহন, মিত্র ঘোষ সব একই রোতে রয়েছে। অন্য রোটাও কম কিছু নয়, চিত্রপত্র, জয় ঢাকের মোহন প্রকাশনী সেখানে ছিল। পাশেই দেখলাম আমার অতি পরিচিত দেব সাহিত্য কুটিরের স্টলটা রয়েছে। এই স্টল কি না দেখে থাকা যায়? ঢুকে পড়লাম ভেতরে। এই স্টল থেকেও আমি একটি বই সংগ্রহ করেছিলাম এবং আমার বন্ধু অর্ণব সে দুটি বই এই স্টল থেকে কিনেছিল। এই স্টলে আবার বাটুর দিক দিয়ে ধাঁধা বোধা ফিরে এসেছে দেখে বেশ ভালো লাগলো। যাই হোক, এই স্টলেও ছিল নানা রকমের বই। বিবি কুন্ডু গ্র্যান্ডসন্সে কিন্তু অনেক সময় বেশ প্লেজেন্ট সারপ্রাইজেস পাওয়া যায় বইয়ের আকারে। মানে এখানে নামকরা লেখকদের গল্প সংকলন যেমন থাকে, তেমন দুষ্প্রাপ্য থ্রিলার সংকলনও কিন্তু থাকে। এখান থেকেও আমি সংগ্রহ করেছিলাম একটি ক্লাসিক। এই বইগুলো এই ভিডিওতেই একটু পরে আপনারা আমার মেগা বুক হলে দেখতে পাবেন। বিবি কুন্ডুতে আমি কিন্তু 40% ডিসকাউন্টে বই কিনেছি, ভাবতে পারছেন? 40% ডিসকাউন্টে। সত্যি একদম লাভই লাভ বলতে পারেন পাঠক হিসেবে।
পত্রভাতী স্টল থেকেও একটা দুটো বই নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভিড় দেখে আর খুব বৃষ্টি পড়ছিল বলে সাহস করলাম না। তবে কিশোর ভারতীর বিজ্ঞাপন দেখে আর ভেতরে 25% থেকে 60% ছাড় দেখে মনটা ভালো হয়ে গেল। নিজের জন্য না হলেও বাকি বই প্রেমীদের জন্য তো বটে। 아래를 쳐다보고 있겠지. 묘한 짜릿함 그 속에 머물다 보면 어느새 제주행 비행 신비한 세계로 나를 이끌고 거짓말처럼 하늘을 날며 어느새 제주 바다가 내게로 와 있네. দ্বীপ প্রকাশের স্টলটি ছোট হলেও তাতে বইয়ের সম্ভারে কোনো কমতি ছিল না। যতটুকু পারি ভেতরে ঢুকলাম, বেশ ভিড় ছিল, আর ক্যাপচার করে নিলাম এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য। দেখুন 40% ছাড় পাওয়া যাচ্ছে। হঠাৎ বনভিটা ডাকলে চমকে উঠলাম আমরা। বহু বছর খাই, আমি এখানে খেয়েছিলাম কত বছর। চা, কফি, তার সঙ্গে বনভিটা, হরলিক্স সব একসাথে পাওয়া যাচ্ছে। দেখে বেশ ভালো লাগলো। ওই দেখুন, কবিগুরু মানে নকল কবিগুরু আর কি, তিনিও বোধহয় বনভিটার আশায় এদিকেই আসছেন। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আর একটু আগে তো আপনারা দেখলেন যে আমি গিয়েছিলাম নন্দন চত্বরে অনুষ্ঠিত বইমেলাতে, এবং ওই বইমেলা থেকে বেশ কিছু বইও আমি সংগ্রহ করেছি। আপনারা বইমেলা দেখলেন, এবার দেখুন বইমেলা থেকে সংগ্রহ করা কিছু বই, আর বাংলা থেকে আনানো কিছু বই, এবং কিছু বই যেগুলো আমার কাছে র্যান্ডাম এসছে। তাই এটা আমি নাম দিয়েছি মেগা বুক হল, কারণ বেশ কিছু বই আমি আপনাদের দেখাবো যেগুলো আমি সংগ্রহ করেছি। তাহলে শুরু করা যাক ভিডিও। প্রথমে আমি নন্দন বইমেলা থেকে সংগ্রহ করা বইগুলো সম্পর্কে কিছু বলবো। এই বইগুলো আমি বেশ কম দামে, বেশ খানিকটা ডিসকাউন্ট অ্যাভেল করে কিনেছি। এটা আমি খুব গৌরবের সঙ্গে জানাচ্ছি যে এই বইমেলাতে আমি বৃষ্টি সত্ত্বেও, মানে বৃষ্টিকে ওভারকাম করে ভিডিও তো তুলতেই পেরেছি, বেশ কিছু ভালো বইও কিন্তু আমার হাতে এসেছে, যেগুলো আমি হয়তো অন্যান্য বই মেলায় বা কলকাতা বই মেলায় দামের কারণে হয়তো সেগুলো থেকে আমি আমার হাতটা সরিয়ে নিতাম, একটু পিছিয়ে আসতাম, ভাবতাম যে এত দাম দিয়ে বই কিনে এখন কি করব, পরে ভাবা যাবে। কিন্তু এসব নিয়ে আমাকে ভাবতে হয়নি। এবং এই বইমেলার ওভারঅল লেআউট বা যে স্টলগুলো সেখানে ছিল সেটা দেখে আমি খুবই ইমপ্রেসড। বলে না, স্মল ইজ বিউটিফুল, এটাই বইমেলার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখা যাক কি কি বই আমি নন্দন চত্বরের বইমেলা থেকে সংগ্রহ করেছি। সবচেয়ে প্রথমে যে বইটি দেখাবো সেই বইটি হচ্ছে ক্যালকাটা। এটা হচ্ছে বইয়ের স্পাইনটা এটা লিখেছেন অভিনব রায়। অভিনব রায়ের বেশ কিছু বই আমি পড়েছি, সংগ্রহ করেছি। তার মধ্যে 2-3টে বই পড়া হয়নি, তবে একটি বই নিয়ে রিভিউ খুব শিগগিরই আসবে, এটুকু বলতে পারি। উনি খুবই ভালো লেখেন, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা উনি লেখেন, যেটা উনি মনে করেন, যেটা উনি ভাবেন, মনে রাখেন, সেটাই কিন্তু ওনার কলম দিয়েও বেরিয়ে আসে।
এই ধরনের ফ্র্যাঙ্ক কলম বাংলা সাহিত্যে ইদানিংকালে কমই দেখেছি আমি। তো যখন আমি দেখলাম যে উনি কলকাতা নিয়ে একটি বই লিখেছেন, কলকাতার অলি-গলি পাকস্থলী অ্যাকর্ডিং টু দ্য বুক, অ্যাকর্ডিং টু ক্যাচ লাইন অফ দ্য বুক, তখন আমি লোভ সামলাতে না পেরে কিনে ফেললাম। বইটির ছবিগুলো এঁকেছেন শব্দেরই কর্ণধার বিকাশ কল্প, এবং বিকাশের একটি ছবি কাভারেও দেয়া আছে, সে নিজেই তার ছবি এঁকেছে। এটা হচ্ছে লেখকের ছবি। এর ভেতরে একটি এরকম ফ্ল্যাপ আছে, ফ্ল্যাপে কি লেখা আছে পড়া যাক। বুড়ি কলকাতার তন্নি রূপের প্রেমে পড়েছি কবে, আজ আর তা মনে পড়ে না। শুধু জানি এই শহর এক স্বভাব জাদুকরী। কারণ এই ৩০০ বছরের শহরের অলিগলি রাস্তাঘাট দিয়ে হাঁটতে হাঁটতে কখন যেন চোখের সামনে ঝলসে ওঠে এক ক্যালাইডোস্কোপ, যেখানে একদিকে মাথা তোলে নন্দরামের মন্দির, আর একদিকে বাংলার গ্যারিক, ওই ভেসে আসে নবাব ওয়াজেদের লখনৌ বিরিয়ানি খুশবু, আর তার সঙ্গে চিতপুরের আতরওয়ালাদের আতরের অলৌকিক সুগন্ধ। উত্তরে এঁদো গলিতে শুনতে পাই গান বাজছেন সলিল চৌধুরী, আবার দক্ষিণে সারা রাত দরজা খুলে বসে থাকে এক ওষুধ দোকান নাম বাতকেট। ময়দানের সন্ধ্যায় গোলের চিৎকার মিলিয়ে যেতে যেতে ছলকে ওঠে চিকেন স্টিউ, আর মধ্যরাতের পার্ক স্ট্রিটের মায়া সরণিতে জেগে ওঠেন প্যাম ক্রেইন আর উষা আইয়ার। আমরা হাঁটতে থাকি, আমাদের সঙ্গে হাঁটেন রবীন্দ্রনাথ, জীবনানন্দ, শক্তি, সুনীল, সত্যজিৎ। এর মুদ্রিত মূল্য হচ্ছে ৫০০ টাকা। আর এখানে একটি প্রাপ্তি হচ্ছে সেই পুরোনো দিনে কলকাতার একটি মানচিত্র। দেখুন মানচিত্রটা আমি এখানেও দেখিয়ে দেব আপনাদের। এর বাঁধাই ছাপা তো এক্সেলেন্ট, শব্দের বাঁধাই ছাপা ভীষণই সুন্দর, এ নিয়ে কোনো সন্দেহেরই কোনো অবকাশ নেই। এর মুখবন্ধ লিখেছেন সুদেষ্ণা রায়, বিখ্যাত চিত্র পরিচালক। এই চ্যাপ্টারগুলোর নামও খুব মজাদার, যেমন চৌরঙ্গি, রংবেরঙ্গি, মার্কেট যখন বাজার হলো, অফিস পাড়ার করচা, ক্রিকরো, খালপথ না রাস্তা, সরপিল সার্পেন্টাইন, সাহেব পাড়া ও বাঙালের হাইকোর্ট, মোগলাই ও সিদ্ধেশ্বরী আশ্চর্য মেলবন্ধন, কাঠি রোলের কথা, জাকারিয়ার খাওয়া দাওয়া, এবং অনেক ছবি রয়েছে। এই দেখুন অনাদি মোগলাই পরোটা, সিদ্ধেশ্বরী কেবিন, এরকম অনেক ছবি এখানে রয়েছে। হগ মার্কেটের ১৯১৯ সালের ছবি রয়েছে এখানে, প্রেজেন্ট হগ মার্কেটের ছবি রয়েছে, মানে নিউ মার্কেটের ছবি রয়েছে, নিউ মার্কেট কলকাতার ছবি এখানে রয়েছে। এখানে ফিনিক বাজার, নিউ মার্কেট, সেন্ট থমাস চার্চের ছবি রয়েছে, এবং এখানে পেছন দিকটা এরকম দেখতে সুন্দর, সেই লাল মেঝে বা লাল দেয়াল মুহূর্তের মধ্যে পাঠককে নস্টালজিক করে তুলবে। এরপর কিছুদিন আগেই পুতুল নাচের ইতিকথা ছবিটা আমি দেখেছি। ছবিটা আমার ব্যক্তিগতভাবে তো খুবই ভালো লেগেছে। আমি পুতুল নাচের ইতিকথা পড়েছিলাম যখন প্রথম পড়ি আর কি, তখন আমার বয়স ওই ১৬ কি ১৭ হবে। তখন আমি অতটা বুঝতে পারিনি। বাবা পড়তে বলেছিলেন, নাকি মা বোধহয় পড়তে বলেছিলেন যে একটু ক্লাসিক পড়, একটু বাংলা ক্লাসিক এসব পড়, তাই পড়েছিলাম। কিন্তু সিনেমাটা দেখার পরে বুঝলাম যে এই গল্পের মধ্যে এতগুলো স্তর রয়েছে, এত রকম দিক রয়েছে, যেটা প্রাক কৈশোর বা কৈশোরে পড়ে বোঝা সম্ভব নয়, আর সবার সেই ম্যাচিওরিটি থাকে না, আমার ছিল না। তো এই বয়সে, এই ৪০-এর শুরুর দিকের বয়সে এসে তাই আবার কিনে ফেললাম কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথা। এটা হচ্ছে ভাষা সংস্করণ, মানে ভাষা পাবলিকেশন থেকে এটা বেরিয়েছে। এটা আমি শব্দের স্টল থেকেই কিনেছি। এর ২০২৫ সালে এটা মুদ্রণ, প্রথম এটা প্রকাশ পেয়েছে ১৯৩৬ সালে। এর মুদ্রিত মূল্য হচ্ছে ২৯৫ টাকা। দিবাকর চন্দ্র ভীষণ সুন্দর একটি প্রচ্ছদ দেখেছেন। ভেতরের ফন্ট বা ছাপা বাঁধাই খুবই ভালো, স্পাইন তো খুবই সুন্দর, পেছনে একটি পুতুল নাচের ছবিও দেয়া রয়েছে, খুব সুন্দর। বেশ ওই মাটির দেয়ালে আঁকা যে কারুকার্য বা পটচিত্রর একটি আভাস পাওয়া যায় কাভার থেকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি লেখক পরিচিতি দেয়া রয়েছে। তো সব মিলিয়ে একটি কালজয়ী উপন্যাস। এটা পড়ে রিভিউ দেওয়ার মতো ধৃষ্টতা আমার আছে বলে তো মনে হয় না, তাও চেষ্টা করব রিভিউ দেওয়ার। এবার আসছে অভিযানের বইগুলোতে। অভিযানের স্টল থেকে সংগ্রহ করেছি এই বইটি। প্রথমে আসছে অন্ধকার, এটা একটি অন্ধকার সিরিজ রয়েছে বাপি খানের। এর ২-৩টে বই আমার পড়া।
এই বইগুলো আমার পড়া ছিল না। আহ, তাই তার মধ্যে একটি বই যখন অনেকটা কম দামে এখানে পেলাম, 320 টাকার বই 25% অফে আমি পেলাম, তাই এটা সংগ্রহ করে নিলাম। অভিযানে যেমন হয় একটু ছোট ফন্ট, কিন্তু এমনি ছাপা বাঁধাই বেশ স্ট্যান্ডার্ড ভালো। এবং বাংলাদেশের বইগুলো সুলভ মূল্যে অভিযান ছাপে বের করে, অনেক ভালো ভালো বই পড়া হয়ে যায় এই সুযোগে। বাপি খানের লেখা আমার পড়তে এমনিতে বেশ ভালো লাগে। তবে ওপার বাংলার লেখকদের একটা প্রবণতা লক্ষ্য করছি, তারা সিরিজে বই লিখতে চান আর কি, মানে সিরিজে বই লিখতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, একটা কোনো সিরিজ ধরে। এবার সিরিজের সব বই যে সবসময় পাবো তা তো হয় না, তাই এটা আমার পক্ষে একটু সম্ভব মুশকিল, মানে আমার পক্ষে একটা মুশকিল হয়ে যায় আর কি, একটা সিরিজের বই পরপর পরপর পড়তে থাকা, এই সময়টা আমার হয় না। যাই হোক, আহ, যেহেতু এই সিরিজটা একটা সময় পড়ে ফেলেছিলাম বেশ কিছুটা, এই বইটা সংগ্রহ করা বাকি ছিল, তাই এটা সংগ্রহ করলাম। এরপরেও আরো দুটো বই আছে, সময় সুযোগ থাকলে নিশ্চয়ই সংগ্রহ করব। অভিযানে মাঝে মধ্যেই ছাড়বেলা চলে, সেখানে সংগ্রহ করার ইচ্ছে রইল। তবে এই সিরিজটা কিন্তু খুব ভালো একটা সিরিজ, মানে শুধু একটা হরর সিরিজ, পাতি হরর সিরিজ কিন্তু নয়, এর অনেকগুলো দিক রয়েছে, অনেকগুলো ডাইমেনশন রয়েছে, সেটা সিরিজটা পড়লে আপনারা বুঝতে পারবেন। কিশোর পাশা ইমন, উনি একজন বাংলাদেশের বিতর্কিত লেখক। ওনার আগে ছারপোকা বলে একটা লেখা আমি পড়ছিলাম, ব্যাটল অফ মাহেন্দ্রপুর, যেটা বাগস নিয়েছিল, বইটা আমার ভালো লেগেছিল। এরপরে আরো একটা বই আমি পড়েছিলাম, বইটার নামটা বোধহয় জাদুঘর পাতা আছে এখানে, সেটাও বেশ ভালো ছিল, সেটা একটা সিরিজের অন্তর্গত ছিল বলতে পারেন। এটাও একটা সিরিজের অন্তর্গত, কিন্তু এটা মানে যিনি অভিযানের স্টলে ছিলেন উনি বললেন যে আপনি এটা ইন্ডিভিজুয়ালিও পড়তে পারেন, কোনো সমস্যা হবে না। এটাই মৃগ তৃষাটা আমি কিনেছি। পেছনে ব্যাক কভারটা এরকম দেখতে, সামনে বেশ একটা মডার্ন আর্ট মতো করা আছে, একটু বেশি ডিসকাউন্ট আমি পেয়েছি এটাতে। এটার মুদ্রিত মূল্য এমনিতে হচ্ছে 500 টাকা, 1429 সালে এটি বেরিয়েছিল, তখনকারই সংস্করণ এটা। পেছনে কি লেখা আছে আপনাদেরকে পড়ে শোনাই। গত দশকে অস্ত্র যার হাতে ছিল তার হাতেই থাকতো সর্বময় ক্ষমতা। যুগ বদলেছে, আজকের যুগে তথ্যই শক্তি। একটা বুলেট খরচ না করে শহরটার দখল নিচ্ছে কেউ একজন, জড়িয়ে গেছে অনেকগুলো পক্ষ, গডফাদার, আলমাস, স্ট্রাইকার, সিন্ডিকেট, এলাকার টপ টেরর, রাজনৈতিক নেতা, ছিচকে তথ্য বিক্রেতা, এমনকি মন্ত্রণালয়ের সহকারী সচিব। জন্ম নিয়েছে এক মৃগতৃষা, লাটাই কার হাতে তা জানার জন্য পাঠককেই আনকোরা অন্ধকার মাফিয়া জগতে সুস্বাগতম। এর মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে, যদি আমি বিজ্ঞাপনগুলো ছেড়ে দিই আর কি, ওই 332 পাতা। একটু ড্যামেজ আছে, ড্যামেজ বলতে একটু এরকম ব্রাউন মার্কস কিছু আছে শেষ পাতায়। আর এখানে একটি লেখক পরিচিতি আছে, কিশোর পাশা ইমনে, আমি এখানে দিয়ে দেব। তো এই বই দুটি আমি অভিযান থেকে সংগ্রহ করেছি। প্রাইস পজিশন হয় না একটা, মানে গেলাম এক্সপেক্ট করিনি পাবো সেরকম একটি বই, প্রাইস পজিশন একটা হয় জানেন তো, মানে মূল্যবান সংগ্রহ, সেরকম একটি মূল্যবান সংগ্রহ হচ্ছে এই রম্মানী বৃক্ষর দ্বিতীয় খণ্ডটি। প্রথম খণ্ড, এটা আমার কলকাতা বইমেলা থেকে যাবতীয় সংগ্রহ করা বইগুলো ছিল, সেটার মধ্যে আমি রম্মানী বৃক্ষর ফার্স্ট পার্টটা দেখিয়েছিলাম, সেটা আমি পড়ে শেষও করে ফেলেছি। তাই সেটা নিয়েও আমার রিভিউ আসবে, পুজোর মধ্যেই আসবে। তো এটা হচ্ছে রম্মানী বৃক্ষরই সেকেন্ড পার্ট। এবার এই রম্মানী বৃক্ষ যারা জানেন না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে লেখাই আছে এখানে, উপন্যাস, রসসিক্ত, ভ্রমণ কাহিনী। এগুলো হচ্ছে সেই যুগে, মানে 60-এর দশকে 50-এর দশকের লেখা একটা ট্রাভেলগ বলতে পারেন। একটা ছেলে, সে তার আত্মীয় বন্ধুদের সঙ্গে ভারতবর্ষের নানা জায়গায় ট্রেনে, কখনো নৌকোয়, কখনো গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, কখনো গরুর গাড়িতেও বটে, সে ঘুরে বেড়াচ্ছে এবং সেখানকার ইতিহাস, ধর্ম, দর্শন সম্পর্কে সে জ্ঞান দিচ্ছেও, আবার জ্ঞানের আলোকে সে উদ্ভাসিতও হচ্ছে। আর তার সঙ্গে তার একটি মেয়ের একটা প্রেম কাহিনীও চলছে আর কি। তো বেশ সুন্দর এই সিরিজটি আমি ছোটবেলায় বলবো না, মানে আমার বয়স যখন ওই মধ্য 20-তে আর কি, তখন মুখার্জির পাবলিকেশন থেকে এই বইগুলো বেরোতো, ছোট ছোট খণ্ডে ছিল। কিছুটা আমি পুরনো বইয়ের দোকান থেকে সংগ্রহ করেছিলাম 2-3টে, পরে সেগুলো ছিঁড়ে খুঁড়ে গেছিল, অবস্থা ভালো ছিল না, আর শুনেছিলাম সেগুলো নাকি প্রিন্ট হয় না। তো প্রথম খণ্ডটা যখন আমি বিবি কুন্ডু গ্র্যান্ডসন্সে দেখলাম এই বছর বইমেলাতে, আমি কিনে নিয়েছিলাম।
দ্বিতীয় খণ্ডটা এই নন্দন বইমেলাতেই মুক্তি পেয়েছে, প্রকাশ পেয়েছে। সেখানে কি লেখা আছে পড়া যাক। মানুষের দেশ দেখার বাসনা নেশার মতো, যারা ভ্রমণ করেন তাদের সঙ্গীর প্রয়োজন হয়, আর ভ্রমণ কাহিনী হচ্ছে সবচেয়ে ভালো সঙ্গী। তাদের জন্যই লেখা হয়েছে রম্মানী বৃক্ষ। পর্বে পর্বে এই গ্রন্থ রচনা করে লেখক বাংলার ভ্রমণ সাহিত্যকে এক অভাবনীয় রূপে জনপ্রিয় করে তুলেছিলেন। এখানে লেখক সাবলীল ভাষায় মনোজ্ঞ ভঙ্গিতে লিখেছেন ভারতের পৌরাণিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক অভিজ্ঞতার কথা। এতে নূতন ও পুরাতন কাল মিলিয়ে ভারতের এক সামগ্রিক রূপ পাঠকের দৃষ্টির সামনে উপস্থাপিত হয়েছে, যা আগে কখনো হয়নি। এখানে দ্বিতীয় পার্টে আছে কোঙ্কণ পর্ব, অবন্তী পর্ব, উৎকল পর্ব, মগধ পর্ব, কৌশল পর্ব। এগুলো সব কিন্তু আপনাদের বলে রাখি ইন্ডিভিজুয়াল বই হিসেবে বেরোতো, আলাদা আলাদা বই হিসেবে বেরোতো। যেমন এই অবন্তী পর্ব একটা আলাদা বই ছিল, এভাবে ছিল। এরা কি করছে না, 5টা ওরকম বইকে একটি খণ্ডে রাখছেন। তো প্রথম খণ্ডে 5টার মতন ছিল, এখানেও 5টা মতন রয়েছে। তো কোঙ্কণ পর্ব বুঝতেই পারছেন গোয়া নিয়ে হবে, উৎকল পর্ব ওড়িশা নিয়ে হবে, মগধ পর্ব বিহার নিয়ে হবে। আর লেখকের ছবি দেওয়া রয়েছে, কিছু দুষ্প্রাপ্য তখনকার যে ছবি দেওয়া হয়েছে। দেখুন গেটওয়ে অফ ইন্ডিয়া কি খালি খালি ছিল, আর এটি হচ্ছে লেখকের ছবি। এর মুদ্রিত মূল্য হচ্ছে 800 টাকা। এটা আমি 40% ডিসকাউন্টে পেয়েছি, 40% ডিসকাউন্টে পেয়েছি। খুব সুন্দর একটা প্রচ্ছদ দেখেছেন, নতুন করে প্রচ্ছদ দেখেছেন সৌজন্য চক্রবর্তী। খুব ভালো পৃষ্ঠা, তেমনি স্পাইন খুব সুন্দর। পেছনটা দেখুন এরকম দেখতে। এবারে যদি কাভার খুলি, কাভারটা আঠা দিয়ে আটকানো আছে, ভেতরটা সাদা, ভেতরটা কিছু নেই, সাদা পুরো হোয়াইট। আমি জানি না দেখাতে পারছি কিনা, এই দেখুন ভেতরটা পুরোটা সাদা। এই এই এই, ঠিক আছে। আর এখানে একটি লেখক পরিচিতি রয়েছে, সুবোধ কুমার চক্রবর্তী। উনি কুচবিহারে জন্মেছিলেন, ওখানকার এক জমিদার পরিবারের তিনি সন্তান ছিলেন। এটা প্রথম পর্বে ওটা লেখা রয়েছে। প্রথম পর্বের সঙ্গে ডিফারেন্সটা হচ্ছে যে এটা আমার আরেকটু মোটা বলে মনে হচ্ছে। ওটা রং ছিল কমলা, এটা একটা খয়েরি চকলেট কালারের, লাইট চকলেট কালারের একটি কভার। গিয়েছিলাম দেব সাহিত্য কুটির স্টলে, সেখান থেকে এই বইটি সংগ্রহ করেছি। না সতী ও আরো দুই, সর্বাণী মুখোপাধ্যায়ের লেখা। লেখিকা এমনি নিজেই খুব নামকরা একজন লেখিকা। দেব সাহিত্য কুটির নবকল্লোলে মূলত উনি লিখে থাকেন, অন্তত আমি ওনার লেখা গল্প উপন্যাস নবকল্লোলেই পড়েছি। আর উনি স্বনামধন্য বরেণ্য সাহিত্যিক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, যার গল্প উপন্যাস নিয়ে সিনেমাও হয়েছে। সেই আশুতোষ মুখোপাধ্যায়ের কন্যা সর্বাণী মুখোপাধ্যায়। তো এখানে 3টি মূলত গল্প রয়েছে। না সতী, যেটা 2023 সালেই বেরিয়েছিল নবকল্লোলে, 1995 সালে বেরিয়েছিল সৌর নীল, এবং 1998 সালে বেরিয়েছিল আগামী। এই 3টি হচ্ছে মেয়েদের সমস্যা, মহিলাদের নানান রকম ঘাত প্রতিঘাতকে কেন্দ্র করে গড়ে ওঠা 3টি উপন্যাস। সামাজিক উপন্যাসই বলা চলে। জনি কিট বলে ওনার আরেকটি বই রয়েছে, সেটি আমার বুকটিউবার ও বন্ধু রক্তিম সরকার কভার করেছেন, আপনারা তার ভিডিওটা দেখতে পারেন। আমি কিন্তু ওনার লেখা কোনো বই এই প্রথম কিনলাম। প্রচ্ছদ দেখেছেন রঞ্জন দত্ত, দাম হচ্ছে 500 টাকা। এখানে উনি নিজের কথা লিখেছেন, নিজের বাবা কথাও মেনশন করেছেন, এবং এর কিন্তু ফন্ট বা দেব সাহিত্য কুটির অন্যান্য বইয়ের তুলনায় বেশ ভালো। কাভারটা তো ভীষণই সুন্দর, ভীষণ চিত্তাকর্ষক। পেছনে খুব সুন্দর একটা ছবি রয়েছে, একটি পুরুষ ও নারীর। সর্বাণী মুখোপাধ্যায়ের লেখক পরিচিতি রয়েছে। ওনার জন্ম 14 জুন 1955 সালে, এবং স্কুলিং করেছেন সেন্ট জনস ডায়োসেশন, কলেজ করেছেন যাদবপুর এবং কলকাতা ইউনিভার্সিটি থেকে। ওনার উপন্যাস সংখ্যা 32, প্রকাশিত উপন্যাসের সংখ্যা হচ্ছে 32টি। এসব এখানে লেখা রয়েছে। তো এটা আমার পড়ে দেখতে হবে। আমি তো এখন রহস্য, থ্রিলার, কল্পবিজ্ঞান, এগুলো যে আমার কমফর্ট জোন, তার বাইরেও নানা রকমের বই পড়ছি, তার মধ্যে এই বইটাও থাকবে। এরপর আসছি আরেকটি বইতে, ছোটখাটো বই, দিবাকর দাশের লেখা কালতন্ত্র। এটা হচ্ছে লালমিয়া ফকির সিরিজ 1, বুকলুক থেকে এটি বেরিয়েছে। এটি এমনিতে 2024 সালে বেরিয়েছিল বইটি। আর
275 টাকার মুদ্রিত মূল্য। প্রচ্ছদটি এঁকেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। এই যে বইটি, এই বইটি মূলত কিনেছি কারণ ওনার আগে এপিক দুটি বই আমি পড়েছি, মহাকাল, মহাযাত্রা। 3 নম্বর বইটা আমার এখনো পড়া হয়নি। মানে 3টি ওনার এরকম খণ্ড আছে, বিশাল আকারের ঐতিহাসিক থ্রিলার বলা যেতে পারে, ঐতিহাসিক উপন্যাস মূলত। সেটা পড়ে আমি অভিভূত হয়েছিলাম। উনি বাংলাদেশের লেখক, যদিও ওনার বইগুলো এখানে সহজলভ্য। বাংলাদেশ থেকে ওনার একটি বই এসছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এই সিরিজটার ব্যাপারে আমি অনেক শুনেছি যে এটা নাকি মেজাজে এবং আমেজে সম্পূর্ণ আলাদা। লেখকের লেখনী আমার চমৎকার লেগেছিল, সেজন্য আমি এই লেখকের কেনা আরেকটি বই নিলাম। এটার শুনেছি সিকুয়েলটাও বেশ ভালো হয়েছে। এটা আমার পড়ার ইচ্ছে রয়েছে, আপনাদেরকে পড়ে জানাবো কেমন লাগলো। আমি ব্যক্তিগতভাবে খুবই এক্সাইটেড। বুকলুকের যদি বইয়ের কথা বলি, এরও ছাপা টাপা বাঁধাই খুবই ভালো। এর সঙ্গে আমি 10 টাকার একটা খুব সুন্দর বুকমার্ক কিনেছি এখান থেকে, অরণ্যমন থেকে, অরণ্যমন স্টল থেকে কেনা, যেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বুকমার্ক। সচরাচর শরদিন্দুর ছবি দেওয়া বুকমার্ক পাওয়া যায় না বললেই চলে। আমার ভালো লাগলো দেখে কিনে নিলাম। লেখক পরিচিতি তেমন কিছু লেখা নেই যে উনি কোথাকার বা কি করেন। গল্পের মধ্যেই উনি মানুষের সাথে আড্ডা দিতে চান এবং একসাথে সহস্র মানুষের সাথে আড্ডা দেওয়ার ব্যাপারটা সবচেয়ে বেশি উপভোগ করেন। লেখক পরিচিতির উপরে একটা খড়গ আছে, রক্তমাখা খড়গ। তো মানে তন্ত্রের ওভারডোজের বাইরেই এই বইটি নাকি একটি স্বতন্ত্র পরিচিতি দাবি করে। পড়ে আপনাদের বলতে পারবো আমার ব্যক্তিগতভাবে কেমন লাগবে। আরেকজন ক্লাসিক ঔপন্যাসিক, গল্প লেখক গজেন্দ্র কুমার মিত্র। ওনার লেখা অলৌকিক সমুদ্র 3 মিত্র ঘোষ থেকে আমি এটা নিয়েছি। এটাও আমি মোটামুটি 400 টাকার বই 300 টাকায় পেয়েছি। আর বনফুলের লেখা, বনফুলের স্বাক্ষরিত একটি বুকমার্ক পেয়েছি। বাহ, এটা একটা ভালো জিনিস। এখানে বেশ কিছু গল্প রয়েছে। অলৌকিক সমগ্র প্রথমটা আমি কিনেছিলাম, নীল রঙের ছিল কাভারটা, আমার এখনো মনে আছে। 2 নম্বরটাও আমার সংগ্রহে আছে, তাই 3 নম্বরটা যখন দেখলাম সংগ্রহ করেই নিলাম। উনি কিন্তু সামাজিক উপন্যাস গল্পের পাশাপাশি অলৌকিক গল্প চমৎকার লিখতেন। লেখার বাঁধুনি আলাদা, লেখার যে লেখনী এটা আলাদা লেভেলেরই। গা শিরশির তো করবে, কখনো কখনো গল্পে কিছু চরিত্রের জন্য আপনার মনও খারাপ করবে, কিছু চরিত্র আপনার রাগও হবে। মোট কথা চরিত্রগুলোর সঙ্গে আপনি একাত্ম হয়ে যাবেন। গজেন্দ্র কুমার মিত্রর একটা লেখক পরিচিতি এখানে দেয়া রয়েছে। আর পেছনটা এরকম দেখতে, ভেতরটাও একই রকম দেখতে। এখানে ভেতরটাও দেখিয়েছি, দেখুন একই রকম দেখতে, খোলা যায়, এ দেখাতে পারলাম। এখানে কি লেখা আছে দেখা যাক। গজেন্দ্র কুমার মিত্রের অলৌকিক সমগ্র সিরিজ বর্তমান 3য় খণ্ডে এসে সমাপ্ত হলো। প্রথম খণ্ডে 23টি গল্প এবং দ্বিতীয় খণ্ডে 20টি গল্পের পরে 28টি অলৌকিক গল্প নিয়ে বর্তমান সংকলন। উনি অদ্ভুত পরিবেশে থেকেছেন, দেখেছেন নানা রকম মানুষ, সাধু, গৃহস্থ, জ্যোতিষী, অপ্রাকৃতিক ঘটনা প্রত্যক্ষ করেছেন। এই প্রত্যক্ষ করা ঘটনাগুলো নিয়ে ওনার এই কাহিনীগুলো কিন্তু বেশি আকর্ষণীয়, এটা বলবো আমি। এই প্রচ্ছদটি এঁকেছেন সুব্রত মাঝি, খুবই সুন্দর প্রচ্ছদটা। একটা গ্রিন কালারের জন্য একটা অপার্থিব ব্যাপার বইটার থেকে, মানে ফুড ব্লগারদের ভাষায় ঝরে ঝরে পড়ছে আর কি। ভীষণ সুন্দর, না জোকস ব্যাপার, সত্যি ভীষণ মানে সুন্দর প্রোডাকশন কোয়ালিটি এই বইয়ের। মিত্র ঘোষের বই তো আফটার অল আলাদা একটা গ্র্যাভিটি রয়েছে, পরে আপনাদের জানাবো। বাংলাদেশ থেকে কিছু বই এসছে, একটা বিশাল আকারের 6টি বইয়ের সেট আমি নিয়েছি। এটি হচ্ছে কাগা সিরিজ। হিগাশিনোর 6টি বই এর মধ্যে রয়েছে এবং তার সঙ্গে প্রতিটা বইয়ের সঙ্গে একটা করে বুকমার্ক রয়েছে, 6টি বুকমার্ক রয়েছে। বইগুলোর নাম হচ্ছে ম্যালিস, অনুবাদ করেছেন অর্ণব কবির। হিগাশিনোর আ ডেথ ইন টোকিও, অনুবাদ করেছেন সালমান হক আর ইশরাক অর্ণব। হিগাশিনোর দ্য রেড ফিঙ্গার, রূপান্তর করেছেন সালমান হক। দ্য ফাইনাল কার্টেন, সালমান হকের করা। নিউকামার, সালমান হক আর ইশরাক অর্ণবের করা। আর জাস্ট ওয়ান মোর লাই, এটা অনুবাদ করেছেন সালমান হক, মূলত সালমান হকেরই করা। এটার প্রকাশক হচ্ছেন শিরোনাম।
আর পেছনে কাভার গুলো এরকম, তাই বের করে দেখাচ্ছেন, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই ডিটেকটিভ কাগা সিরিজের ম্যালিসটা আমি ইংরেজিতে পড়েছি। তো একটি বইয়ের যা দাম, সেই দামে যদি আমি 6টি বই কিনতাম তাতে আমার যা খরচ হতো, এই 6টি বই বাংলায় অনুবাদ এর থেকে কমই হবে। আর সালমান হকের অনুবাদ আমি পড়েছি, আমি অনুবাদ নিয়ে কিন্তু সবসময় খুব চুজি। সালমান হকের অনুবাদে পড়েছি, আমার ভালো লেগেছে, সেজন্যই মূলত এটি সংগ্রহ করেছি। এবার এটা রাখবো কোথায় জানি না, কিন্তু যেহেতু এটা একটা বুককেসের মধ্যেই রয়েছে, বুককেসটাকে একটা জায়গায় রেখে দিলে তাহলে বইগুলোকে রাখাও হয়ে যায় আর কি। তো এই বইগুলো কবে পড়বো তো আমি জানি না, তবে হিগাশিনো আমি ইংরেজিতে পড়ছি, ইয়াকাজমি পড়ছি, অনেকগুলো জাপানিজ রাইটারদের লেখা পড়ছি। ইচ্ছে আছে এই জাপানিজ থ্রিলারের ইভলিউশন নিয়ে একটা ভিডিও করার, দেখা যাক কবে সম্ভব হয়। যাই হোক, তো এগুলো নিয়ে কিছু একটা করার তো আমার ইচ্ছে রয়েছে, এটুকু বলতে পারি। আর পড়ে তো অবশ্যই এগুলো এনজয় করি বলেই পড়ছি। এদের লেখা, এদের আইডিয়া, এদের যে চিন্তা ভাবনা ইউরোপীয় ভারতীয় লেখকদের থেকে কিন্তু একেবারেই আলাদা, এটুকু বলতে পারি। আবার যেহেতু এশিয়ান অথর, তো তাই কোথাও না কোথাও আমরাও রিলেট করতে পারি ইমোশনস গুলোর সঙ্গে। তো যাই হোক, পরে আপনাদের জানাবো। আরেকটি বই আমি আনিয়েছি, নজ্জুমি কিতাব, মোহাম্মদ আলমগীর তৈমুরের লেখা নজ্জুমি কিতাব। এখানে আমাকে অনেকগুলোই বুকমার্ক দেওয়া হয়েছে এই বইটির সঙ্গে। নজ্জুমি কিতাবের তো আছে বেতাল, যেটা আলমগীর তৈমুরের লেখা, আর নিগুড়ো, এটাও আলমগীর তৈমুরের লেখা। মানে ওনার লেখা 3টে বইয়েরই বুকমার্ক এর মধ্যে দেওয়া আছে। বাংলাদেশি টাকার হিসেবে এটির দাম হচ্ছে 680। প্রচ্ছদ হচ্ছে মোহাম্মদ সাদিকুজ্জামান, অলঙ্কন করছেন ওয়াসিফ নূর, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্পও নেওয়া হয়েছে অলঙ্কন করার। এর যা পেজ আর প্রিন্ট কোয়ালিটি দুর্দান্ত দুর্দান্ত। কাভারটা দেখুন কি সুন্দর, একটা 3D এফেক্ট আছে, লাল রং দিয়ে দারুণ একটা 3D এফেক্ট করা হয়েছে। এখানে পড়ে শোনাই আপনাদের কি নিয়ে এই বইটি। প্রিয় পাঠক, নেক্রোনমিকন নিয়ে বিশ্ব সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ইনফোফিকশনের নাম নজ্জুমি কিতাব। আমাদের পরম সৌভাগ্য যে বইটি প্রথম বাংলা ভাষাতেই প্রকাশিত হচ্ছে। বইটি ইংরেজিতে অনুবাদের পরে পুরো বিশ্বে যে শোরগোল পড়ে যাবে তাতে আমার কোনো সন্দেহ নেই, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি অধীর আগ্রহে সেই দিনটির প্রতীক্ষায় থাকবো। প্রফেসর মোহাম্মদ আলমগীর তৈমুর স্যার বাংলা ভাষার পাঠকদের কাছে আরো অনেক বেশি মনোযোগ দাবি করেন। আমার বরাবরই মনে হয় আমরা বোধহয় তাকে তার যোগ্য স্বীকৃতি দিতে ব্যর্থ হচ্ছি। এটা লিখেছেন তৌফির হাসানুর রাকে, যিনি নিজেও একজন যথেষ্ট উঁচু দরের সাহিত্যিক। আমি ওনার একটা দুটো লেখা পড়েছি। তো আমারও কিন্তু মনে হয় আলমগীর তৈমুর অনেক বাংলাদেশি লেখকদের থেকে অনেকটাই আলাদা, এবং ওনার ভাষা, লেখনী সবই অনেকটাই আলাদা, এমনকি এখানকারও অনেক লেখকদের থেকে আলাদা। তিনি হরর যে গল্পগুলো লেখেন তাতে তিনি একটা অ্যাটমসফিয়ার বিল্ড করেন। গল্পের থেকে সেই অ্যাটমসফিয়ার বিল্ডিংটা মানে পাঠকদের চুম্বকের মতো টেনে রাখে। গল্প আর সিনেমার মধ্যে যে একটা পার্থক্য আছে, বা ওয়েব সিরিজের মধ্যে যে একটা পার্থক্য আছে, লেখক তার কল্পনাকে যেভাবে বিস্তৃত করতে পারেন গল্পের মধ্যে দিয়ে, হয়তো সিনেমার মানে সেটা বিস্তৃত করাটা অনেকটা ডিরেক্টরের উপরে নির্ভর করে, তাই না? এখানে কিন্তু সেটা তার লেখা দিয়ে তিনি সবসময় বুঝিয়ে দিয়ে এসেছেন। ওনার লেখা কুহক কথন আমি পড়েছিলাম, প্রত্যেকটা গল্প আমার খুব ভালো লেগেছিল, এবং গল্পগুলো অডিও স্টোরি হিসেবেও ডিমান্ড অনেক বেশি। এটা কারণটাও হয়তো এটাই যে ওনার ভিজুয়াল গুলো একান্ত ওনার নিজস্ব, কিন্তু কেউ যদি চায় সেটাকে অডিও স্টোরি হিসেবে প্রেজেন্ট করতেই পারে। মানে এরও একটা ফ্লেক্সিবিলিটি ওনার ন্যারেশনের মধ্যে রয়েছে। আমার তো দারুণ লাগে ওনার লেখা। আপনাদের কার কেমন লাগে জানি না। আপনারা যদি না পড়ে থাকেন ওনার লেখা নিশ্চয়ই পড়বেন। এখানে একটা ওনার ছবি এবং যে ডেসক্রিপশন দেওয়া হয়েছে, উনি কুষ্টিয়া শহরে জন্মগ্রহণ করেছিলেন। কুষ্টিয়া, ঢাকা, যুক্তরাষ্ট্র, কানাডায় পড়াশোনা করেছেন, অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ। এই হলো বাংলাদেশ থেকে আনা আমার বইগুলো। একটি বই রয়েছে বাংলাদেশে, সেটি হচ্ছে দিবাকর দাশের লেখা, যেটাই বলছিলাম, সাধকের রক্ত। এটা ঈশান রায় সিরিজের 3 নম্বর বই। এবার এটাতে আমি একটু মুশকিলে পড়ে গেছি, 1 আর 2টা তো আমার কাছে নেই,
এবার এটা কারোর থেকে জিজ্ঞেস করে, যারা বাংলাদেশের বই প্রচুর পড়ে বা কোনো বাংলাদেশের লোককে জিজ্ঞেস করে নিতে হবে যে এই সিরিজটি কেমন বা কি নিয়ে। তবে এটার আমি অনেক নাম শুনেছি। এটাও এক ধরনের থ্রিলার, তার সঙ্গে কিছু তন্ত্রের উপাদান রয়েছে। এটির প্রকাশক হচ্ছেন প্রিমিয়াম পাবলিকেশন, আর এর দাম হচ্ছে 225 টাকা। প্রচ্ছদ হচ্ছে সজল চৌধুরী আঁকা, মোটামুটি অফ হোয়াইট ধরনের পেজ কোয়ালিটি। দিবাকর দাস এখানে একটা তার পরিচিতি দেয়া আছে, কলকবজা দিয়ে নাড়াচাড়া করেন বলছেন পেশাগত দিক দিয়ে। তার মানে আমার মনে হচ্ছে উনি একজন ইঞ্জিনিয়ারই হবেন। উনি হরবোলা, দ্য নেস্ট অফ স্পাইডার, পঞ্চম, রুদ্ধদ্বার, নবরত্ন এ ধরনের উপন্যাস লিখেছেন। স্পাই থ্রিলার, মিথোলজি নানা রকম লিখেছেন, বা আমি এতগুলো আমি জানতাম না। এই পাবলিকেশনের কোনো বইও এর আগে আমি পড়িনি, বাংলাদেশের বেশ কিছু বই পড়ে থাকলেও যে এটাও আমার পড়ার ইচ্ছে রইল। শেষ যে বইটি আপনাদের দেখাবো সেটি অনেকেই এখন সংগ্রহ করছেন, দ্বীপ প্রকাশনার থেকে বেরিয়েছে দুষ্প্রাপ্য কর্নেল সংগ্রহ। এটা আমার কাছে একটা পরম প্রাপ্তি, কারণ আমি নিউটন লাইব্রেরির একজন মেম্বার, সেখান থেকে আমি কর্নেল সমগ্র একটা দুটো নিয়ে পড়ছিলাম। পড়তে পড়তে কর্নেলের প্রতি সেই ভালোবাসাটা, ছোটবেলা বা প্রথম যৌবনের ভালোবাসাটা আবার ফিরে আসছিল। কিন্তু আমি দেখছিলাম যে আমার পড়া ছোটবেলার দুটো কর্নেলের উপন্যাস আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সেই দুটো কিন্তু এখানে সংগৃহীত হয়েছে। একটা হচ্ছে মহেঞ্জোদড়োর ঘোড়া, এটা আমার মতে কিশোরদের জন্য লেখা সেরা কর্নেলের উপন্যাস। আর ঠিক দুপুর বেলা, যেটা 1984 সালের একটা কিশোর মন ছিল আমার বড় পিসির ছেলে, মানে আমার এক দাদার কাছে, সেখানে আমি পড়েছিলাম, তার বাড়িতে বসেই পড়েছিলাম এবং আমার দারুণ লেগেছিল। হয়তো তখন আমার বয়স 10-11 হবে। যখন এটা প্রথম বেরিয়েছে তখন তো আমার পড়ার বয়সই হয়নি, সদ্য জন্মেছি। তো যাই হোক, তো 1984 সালের সেই পূজাবার্ষিকীটি পিসির বাড়িতে ছিল এবং সেখানে আমি পড়েছিলাম। তো বুঝতে পারছেন একটা মানে এরকম একটা নস্টালজিয়া এই উপন্যাসটির সঙ্গে জড়িত রয়েছে। এবং মহেঞ্জোদড়ো রহস্যটাই আমি একটা সেকেন্ড হ্যান্ড পক্ষীরাজ বলে একটা ম্যাগাজিন কিনেছিলাম, যেটা বেশ কিছু বছর চলেছিল। প্রেমেন্দ্র মিত্র তার সম্পাদক ছিলেন, সেটাও কিশোরদের জন্য লেখা একটি ম্যাগাজিন ছিল। সেই ম্যাগাজিনে ওই লেখাটি বেরিয়েছিল। সেখানে আমার খুব সম্ভবত, আমার যেটা মনে পড়ছে, নারায়ণ দেবনাথের আঁকা বিখ্যাত কমিক প্রেতাত্মার প্রতিশোধও বেরিয়েছিল। তো এই দুটো উপন্যাস আমি বহুদিন ধরে খুঁজছিলাম, সেটা দুমলাটার ভেতর পেয়ে আমার খুব ভালো লেগেছে। তো সংকলক অমিতাভ চক্রবর্তীকে আমার অজস্র ধন্যবাদ, উনি দারুণ একটা কাজ করেছেন। এছাড়াও এখানে বেশ কিছু ভালো উপন্যাস রয়েছে বা গল্প রয়েছে, যেমন শুশুক মানুষের রহস্য, খামার বাড়িতে হত্যাকাণ্ড, হাতিয়াগড়ের বুদ্ধ মূর্তি, কালো সারসের পেছনে, এটাও আমি বহুদিন আগে পড়েছিলাম, হুহুম্বা রহস্য, ভুতুরে লাশ, স্কাউন্ড্রেল রহস্য, রুদ্রগড়ের চণ্ডীমাইজি, রাজবাড়ির কুণ্ডল রহস্য, এগুলো। এখানে সৈয়দ মুস্তাফা সিরাজের একটি লেখক পরিচিতি দেওয়া আছে। এটি হচ্ছেন অমিতাভ চক্রবর্তীর লেখক পরিচিতি। পেছনে কি লেখা আছে দেখা যাক। কিংবদন্তি সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ প্রায় সকল ধরনের বিষয়ের উপরেই লিখেছেন, কাজেই তাদের মধ্যে যে গোয়েন্দা কাহিনীও থাকবে তাতে আর আশ্চর্য কি। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্রগুলির মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় হলো কর্নেল নীলাদ্রি সরকার চরিত্রটি। ষাটোর্ধ্ব লম্বা চওড়া এক বৃদ্ধ, মাথায় চকচকে টাক ও গালে ঋষি সুলভ সাদা দাড়ি, পরনে কোট আর ট্রাউজার, গলায় বাইনোকুলার। এই বর্ণনাটির সাথে প্রত্যেক সাহিত্যপ্রেমী যার পর নাই পরিচিত। এইভাবেই তিনি বর্ণিত করেছেন তার অমর সৃষ্টি কর্নেল নীলাদ্রি সরকারকে, যার সাথে প্রায় সর্বক্ষণ তার ছায়াসঙ্গী হয়ে থাকে তরুণ সাংবাদিক জয়ন্ত চৌধুরী। এই গ্রন্থে জনপ্রিয় এই জুটির মোট 22টি দুষ্প্রাপ্য কাহিনী সংকলিত হলো। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার মেগা বুক হল সেপ্টেম্বর মাসের, অগাস্ট সেপ্টেম্বর মিলিয়ে বলতে পারেন। তো এগুলো আমার কাছে এসেছে বাংলাদেশের বইগুলো। আর কর্নেলটা তো আমি অনলাইন আনিয়ে নিয়েছিলাম দ্বীপ প্রকাশনা বইটা বেরোনোর সঙ্গে সঙ্গে। তো এই বইগুলো প্রত্যেকটাই কিন্তু মানে আমার গুড বাই বলে মনে হচ্ছে। এটা একটা ডিফারেন্স, মানে সবসময় বুক হলের প্রত্যেকটা বই যে
অনেক সময় ঝোঁকে পড়ে কিনে ফেলি, ২-৪ পাতা উল্টে বুঝে যাই ঠকেছি। এবার একটা বইয়ের ক্ষেত্রেও কিন্তু আমি এই কথাটা বলতে পারবো না। পাঠ সব ক্ষেত্রেই শুভ হবে বলে আমার ধারণা। দেখতে থাকুন আমার পূজাবার্ষিকী নিয়ে সিরিজগুলো এবং রিভিউ অ্যাজ ইউজুয়াল আসতে থাকবে। ভিডিও সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছি। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। বাই বাই। টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োরসেলফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। টাটা।